সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার, ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4 জন। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণ ও সংসদের কোনো দরকার নেই, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ঝড়ের কবলে পড়ে হাতিয়ায় 21 ট্রলার ডুবি, এখনো নিখোঁজ 7। কিছু এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা, কাল মিলবে সুখবর। এবং ভোগান্তি ছাড়াই সেবা মিলছে শাহজালাল বিমানবন্দরে, লাগেজ, ফোন কল ও ইন্টারনেট সুবিধায় সন্তুষ্ট যাত্রীরা, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বিমান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। এ সময় আরও 2 জনকে আটক করা হয়। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। সকালের আলো ফুটতেই খবর আসে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাত 11টার দিকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বাংলাদেশ সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় মুখ। নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান আসাদুজ্জামান নূর 2001 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014, 2018 ও 2024 সালের নির্বাচনেও আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হন। 2014 সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। আর বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তিনি 2014 সাল থেকে টানা 2 বার সংসদ সদস্য ছিলেন। 2018 সালে তিনি বিমান প্রতিমন্ত্রী হন। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছেন। এ সময় আরও 2 জনকে আটক করা হয়। সোমবার ভোর 6টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। সিদ্ধান্ত হয়েছে মামলা যে আয়ো আছেন, হুন্ডা আসবেন, বা সেই মামলাতেই হবে না কি, মানে ওই মামলার ভিত্তিতেই তাদেরকে হস্তান্তর করা হবে। মামলার ভিত্তিতে হস্তান্তর করা হবে। আমরা এখান থেকে আর কোনো মামলা দিচ্ছি না। এর আগে 21 আগস্ট বেসরকারি চ্যানেল 71 টেলিভিশন থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিলা আহমেদ এবং তার স্ত্রী ও 71 টেলিভিশনের প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গ্রেফতার করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সব সংস্কার যদি অন্তর্বর্তী সরকারকে করতে হয়, তাহলে জনগণ ও সংসদের কোনো দরকার নেই, দ্রুততম সময়ের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের গঠন আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে রাজনীতি অর্থনীতি ক্ষতি করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠা, বিচার বিভাগ, প্রশাসনকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। এগুলো সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন, এটা জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করা যাবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস।
শেখ হাসিনা চট করে দেশে ফিরে আসার ইচ্ছাকে অলীক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। যদি ফিরেও আসেন তাহলেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে বিশিষ্টজনেরা বলছেন, মানুষের সহানুভূতি পেতে শেখ হাসিনা ইচ্ছে করেই নিজের ফোন কল ফাঁস করেছেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কোটা আন্দোলন ঘিরে গত 24শে জুলাই সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্দোলনের জলগড়ায় বহুদূর। ওই বক্তব্যের ঠিক 10 দিন পর ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। ভারতে পলাতক শেখ হাসিনা তারপর থেকেই বিভিন্ন জনের সঙ্গে মুঠোফোনে কথা বলছেন, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। তেমনি একটি আলাপচারিতায় শেখ হাসিনা বলেন তিনি কাছাকাছি আছেন, সুযোগ পেলেই ছট করে ঢুকে পড়বেন বাংলাদেশে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। ফোন কলটি ফাঁস হবার পরই দেশ জুড়ে শুরু হয় আলোচনার সমালোচনা। তার এমন ইচ্ছে কিভাবে পূরণ হবে তাই ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। আশা করা যায় না সে আসতে পারবে, এই আশা করা যায় না, কারণ সে আসলেও আর বাংলাদেশে তো তার মেলা অভিযোগ। তো বহু লোক মারি ফেলেছে, তো বহু লোক আনা ঘরে বন্দি করে থুছিল, এটা ওটা এখন নয় আইব কেমন করে। কোটি টাকা দুর্নীতি করে গেছে, ঋণ করে গেছে, কারণে সমস্যা করতেছে কয়দিন ধরে। এই জন্যই শেখ হাসিনা আর বাংলাদেশ আর আসতে পারবি না আর কি। সে আমি যখন অন্যায় করি তো আমার তো সাজা হবে। তবে বিশিষ্টজনরা মনে করছেন ফোন কল ফাঁস একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। শেখ হাসিনার এই ফোন কলটা দেশে বিদ্যমান স্টিল তার পক্ষে যারা রয়েছে তাদেরকে উজ্জীবিত করার একটা প্রচেষ্টা, কিন্তু এই প্রচেষ্টা কাজ হবে না। যেভাবে চিন্তা করছেন চট করে চলে আসবেন, ওনার অতিকথন এবং মানুষকে তাচ্ছিল্য করে কথা বলা, এবং ডক্টর ইউনূসকেও তিনি বলেছিলেন টুপ করে পানিতে তিনি ফেলে দিবেন, ডুবিয়ে মারবেন, এই ধরনের কথা বলেন। সুতরাং আমরা মনে করি যে ওনার এই কথাগুলো আসলে গুরুত্বহীন। নেতা কর্মীদের উজ্জীবিত করতে শেখ হাসিনার এমন হীন কৌশল কাজে আসবে না বলে মনে করছেন তারা। তার যে কর্মী বাহিনী আছে তাদেরকে এক ধরনের উজ্জীবিত করার জন্য, কিন্তু তারা আসলে ভুলে যান যে কর্মী বাহিনীকে ফেলে উনি লিটারালি পালিয়ে গেছেন, যাদের কথা উনি ভাবেন নাই। এবং এই দেশে আসলে আমি মনে করি না যে শেখ হাসিনা বলল আর বর্ডারের পাশ থেকে উনি টুক করে ঢুকে পড়তে পারবেন, এটা এত সহজ নয়। কারণ যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গেছি, আমাদের সবারই আসলে এক ধরনের পরিবর্তন এসেছে। এ দেশেই তার বিচার হবে এবং একটি শক্ত অবস্থানে আছে। প্রতিটি মানুষ আসলে চায় তার বিচার হোক। সাবেক প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলেও আখ্যা দেন এই শিক্ষক। এটা তার ইচ্ছাকৃতভাবে এই ধরনের মকারি দীর্ঘদিন ধরে সে করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আসলে শিল্পাঞ্চলে কারখানা খুললেও অনিশ্চয়তা, অনিরাপত্তা কাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজা খান। সরাসরি জানবো সেখানকার পরিস্থিতি। রেজা, আশুলিয়া শিল্পাঞ্চল সার্বিক চিত্র কেমন দেখছেন? হ্যাঁ, আমরা আছি এখন আশুলিয়ার জিরাবোতে। আমরা সকাল থেকে কিন্তু আশুলিয়া, সাভার এবং গাজীপুরের কিছু অংশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এই শিল্পাঞ্চলে প্রায় 900 শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে এগুলো সবই বেশিরভাগই তৈরি পোশাক শিল্প, এবং এই তৈরি পোশাক শিল্প ঘিরে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার আসার পরে অস্থিরতা তৈরি হয়েছে। এর ভিতরে 86টি প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, এবং 133টি প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। গত 2 দিন আগে 2 উপদেষ্টা এই প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে আমরা দেখেছি এখনও পর্যন্ত প্রায়, আমরা যে তথ্য এ পর্যন্ত পেয়েছি, 18টি প্রতিষ্ঠান এ পর্যন্ত বন্ধ আছে। যেই 86টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল তার ভেতর থেকে 18টি এখনও বন্ধ আছে এবং বাদবাকিগুলো খুলেছে। তবে এখানকার পরিস্থিতি কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে, কারণ এর পাশে একটি রয়েছে বেক্সিমকো, যে বিতর্কিত গ্রুপ, তার একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানটিকে প্রচুর ভাঙচুর করেছিল
জনতা এবং তার পাশাপাশি যে অন্য প্রতিষ্ঠানগুলো আছে সেই কারণে অন্য প্রতিষ্ঠানগুলো এফেক্টেড হয়েছে। আমরা এখানে নরব্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের সামনে আছি, এটার এজিএম আছেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তার সম্পর্কে এই পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনারা যে স্ট্রাগলটা করছেন, সংগ্রামটা, এটা আসলে এখন আপনারা কি চাচ্ছেন এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? আমরা আসলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছি, কারণ আপনি হয়তোবা জেনে থাকতে পারেন যে পাশেই একটা কোম্পানি ছিল যেটার ভিতরে বেশ কয়েকবার হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং আমরা ওইটার শিকার হয়েছি। তো আমরা আমাদের ওয়ার্কার, আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ থেকে ধরে সবার সার্বিক সহযোগিতায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেই পরিস্থিতিটা কাটিয়ে উঠেছি। তারপরেও আমরা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ওই রকম কোনো উপস্থিতি আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। উনি যেটি বলছিলেন আপনি শুনছেন যে এখনও কিন্তু নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আরও আগ্রহী হবে এমনটাই প্রত্যাশা করছেন শিল্প মালিক সংশ্লিষ্টরা। এই ছিল সবশেষ আপডেট। রেজা, আপনাকে ধন্যবাদ। বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। তিনি বলেন, যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্যই কাজ করবে এই কমিটি। এজন্য 3 মাস সময় দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন 4 জনকে বাছাই কমিটিতে নেওয়া হবে বলেও জানান মুখলেসুর রহমান। 16 বছর তারা কোনো সুযোগই পায়নি, এটাকে যেভাবে ব্যাখ্যা করুন। দ্বিতীয় হলো আমরা একটা ফরম্যাট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন, ডিএস কতদিন ছিলেন, জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন, এডিশনাল হলেন। অধিকাংশ জায়গায় মাঝের দুটো 0 দিন আসতেছে। এই জন্য আমরা যেটা করতেছি, এদের পদায়নের ব্যাপারে আমাদের জানেন বিভিন্ন সরকারের এজেন্সি আছে, একটা অথরাইজ এজেন্সি এনএসআই, ওখান থেকে রিভিউ করে আমরা দেখবো যদি কোনো নেগেটিভিটি না থাকে। আপনি যেটা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না, তাদেরকে পর্যায়ক্রমে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সময়তে পদায়ন দেওয়া যাবে যাদের সচিব হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার 21টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনও নিখোঁজ রয়েছে 7 জন জেলে। হাতিয়ার মৎস্য ব্যবসায়ীরা জানান, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস, বুড়িদোনা, সূর্যমুখী ঘাটের মোট 21টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া, তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘন্টার পর ঘন্টা ড্রাম ধরে ভেসেছিলেন সাগরে। বর্তমানে জাহাজবাড়ি ইউনিয়নের আমতলী ঘাটের 6 জন জেলে ও নিঝুমদ্বীপ ইউনিয়নের 1 জন জেলে নিখোঁজ রয়েছে। দেশের কিছু এলাকায় আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, তবে আগামীকাল থেকে কমে যাবে এই প্রবণতা। শরতের টানা বৃষ্টির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এলাকার কৃষকেরা। তলিয়ে গেছে মাঠের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। এমন পরিস্থিতিতে কৃষিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি নির্ণয় করে ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে, পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও দেশ জুড়ে শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কৃষি। বাংলাদেশে বর্তমানে গড় বৃষ্টিপাত 2300 মিলিমিটার, যা কিনা অঞ্চল ভেদে বিভিন্ন সময়ে 1200 থেকে 5000 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অনেক ফসল নষ্ট হয়ে গেছে, শাকসবজি, ধান, সরষা, গম সবই ক্ষতি হয়েছে। মাছেরও ক্ষতি হয়েছে, বৃষ্টি এত সব মাছ মনে করেন পুকুর ডুবে বাইরে চলে গেছে। শাক সবজি সব ডুবে গেছে, পানির তলে সব নামে উঠান লাগে। তবে আবহাওয়া অফিস বলছে, চলতি মাস জুড়েই স্বাভাবিক বৃষ্টি অব্যাহত থাকবে। সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাত হবে সেটা স্বাভাবিক বৃষ্টিপাত। এই 3 দিন ধরে বৃষ্টিপাতের তীব্রতা ছিল, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বেশি, কিন্তু মাস শেষে যখন আমরা গড় বৃষ্টিপাত হিসাব করব, সেটা হিসাব করে দেখা যেতে পারে যে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি। বিশেষজ্ঞদের মতে ঝুঁকিগুলোর তীব্রতা বাড়ছে বলেই আবহাওয়ার ধরনে পরিবর্তন এসেছে। বর্ষার আগে এবং বর্ষার সময়ে যে ফসলগুলো পাই সেই ফসলগুলো এখন অনেক
এটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, এবং আনপ্রেডিক্টেবল হওয়ার কারণ হচ্ছে যে সময় বৃষ্টি হওয়ার দরকার সেই সময় আর বৃষ্টি হয় না। ফলে কৃষকরা ওই সময়ে যে ফসলটা হওয়ার দরকার, ফলনের দরকার, সেইটা তারা করতে পারে না। এতে দেখা যায় যে একটা ক্রপিং সিজন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ খাবারের দরকার সেইটার ঘাটতি তৈরি হয়। দেশের উত্তর পূর্বাঞ্চল সবসময় আকস্মিক বন্যার ঝুঁকিতে থাকে, অথচ দেশের 18% ধান উৎপাদন হয় এই অঞ্চলে। ক্লাইমেট চেঞ্জের প্যাটার্নটা কি বাংলাদেশে? আমাদের নিজস্ব কোনো ডেটাবেস নেই। আমরা এখনো পর্যন্ত আইপিসিসির ডেটাবেসগুলো আমরা ব্যবহার করি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পাল্টে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র। যাত্রী সেবার মানে এসেছে ব্যাপক পরিবর্তন। যেখানে লাগেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেখানে দ্রুততম সময়ের মধ্যে মিলছে সব সেবা। যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিতে বিমানবন্দর কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ বলে জানান গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। Okay, it is satisfied. It is safe now. I believe it is safe right now. এভাবেই ভিনদেশি এক যাত্রী জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান উন্নয়নের কথা। এতে শুধু দেশেই নয়, বহির্বিশ্বে বেড়েছে বাংলাদেশের ভাবমূর্তি। প্রতিদিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়োজাহাজের প্রায় 40,000 যাত্রী বিমানবন্দরের 2টি টার্মিনাল ব্যবহার করেন। এই হিসেবে গত বছর প্রায় 1.5 কোটি যাত্রীকে সেবা দেওয়া হয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে সেবার মান বাড়তে পারে কয়েক গুণ বলে জানিয়েছে বেবিচক। বিমানবন্দরে সব পরিবর্তন দেখে খুশি যাত্রীরা। যেমন কম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ পাওয়া, ফ্রি ইন্টারনেট ও ফোনে স্বজনদের সঙ্গে কথা বলা যাত্রীদের সন্তুষ্টির কারণ। এয়ারপোর্টের আগের থেকে খুব খুশি হয়েছি, ভালো। হ্যাঁ, লাগেজের বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে আর কি। আগে একটু বেশি সময় লাগতো, এখন একটু কম সময় লাগতেছে। অন্যদিকে বিমানবন্দরের সব কর্মকর্তাদের আন্তরিকতায়ও মুগ্ধ যাত্রীরা। এতে করে নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে বলেও জানান যাত্রীরা। সার্ভিস অনেক বেটার হয়েছে এবং মানুষজন অনেক কোঅপারেটিভ হয়েছে এবং আমাদের মাত্র 10 মিনিটসের মধ্যে আমরা লাগেজ পেয়ে গেছি। ভিতরে সার্ভিসগুলো খুবই ভালো ছিল। আমার ব্যাগের সবকিছু সুন্দরভাবে বুঝে নিলাম, সময় মতো পেয়েছি। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের লাগেজ পেতে পারেন সে বিষয়টি নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে বলে জানান নির্বাহী পরিচালক। আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীরা যখন ডিপার্চার বা অ্যারাইভাল করেন তাদের যাত্রাটা যেন সুন্দরভাবে কমফোর্টেবলি হতে পারে, সেজন্য আমরা সবাই সচেষ্ট। বিশেষ করে অ্যারাইভালের পরে সম্মানিত যাত্রীরা অনেক লম্বা একটা জার্নি করে যখন আসেন তখন তারা যেন তাদের লাগেজগুলো সুন্দরভাবে পেয়ে যান, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি আরও জানান বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমাদের এখানে 24 থেকে 25টি সরকারি অর্গানাইজেশন আছে, 39টি এয়ারলাইন্স আছে, সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে সবগুলো স্টেক হোল্ডার সুন্দরভাবে কাজ করছে এবং আমরা বিমানবন্দরে সবাই মিলে এই কাজগুলো সমন্বিতভাবে করছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে পরিচিত। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা বাণী দিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার। ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ আটক 4 জন। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণ ও সংসদের কোনো দরকার নেই, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ঝড়ের কবলে পড়ে হাতিয়ায় 21 ট্রলার ডুবি, এখনো নিখোঁজ 7। কিছু এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা, কাল মিলবে সুখবর। এবং ভোগান্তি ছাড়াই সেবা মিলছে শাহজালাল বিমানবন্দরে। লাগেজ, ফোন কল ও ইন্টারনেট সুবিধায় সন্তুষ্ট যাত্রীরা। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বিমান।
এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।